সেদিন বিকেলের ট্রেনেই আমরা ঢাকা রওনা দিলাম। অরুণ সকাল থেকেই মন গম্ভীর করে রেখেছে, আমার সাথে কোন কথা বলছে না। অরুণ এমনিতে হাসি খুশি থাকে, এমন গম্ভীর মুখ তাকে কখনো দেখিনি। আমি অনেকবার তাকে জিজ্ঞাসা করেছি, সে একবারও উত্তর দেয়নি। রাত তখন 8টা কি 9টা। আমি আর অরুণ ট্রেনের করিডোরের সামনে বসেছি। ট্রেনের কামরাটা অপেক্ষাকৃত নির্জন। ট্রেনের সকল বাতি আগে থেকেই নিভানো, পাশের জানালা খোলা, জানালা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। চাঁদের আলো খানিকটা এসে পড়েছে অরুণের মুখে, আর এতেই আমি তাকে আবছা ভাবে দেখছি। এ অদ্ভুত পরিবেশে অরুণ আমার দিকে ফিরে আচমকা বলল, আচ্ছা শহীদ, তুই আত্মায় বিশ্বাস করিস? আলো ছায়াময় সেই নির্জন ট্রেনের কামরায় এমন প্রশ্ন শুনে শিউরে উঠে বলি, না, আমি বিশ্বাস করি না। হঠাৎ এ প্রশ্ন করলি যে? অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবতে লাগলো। তাহলে শোন, তোকে একটা ঘটনা বলি। অনেক দিন আগে মধুপুর গ্রামে দুজন মানুষ মারা যায়। একজনকে মসজিদের পাশে আমগাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এর মাস খানিক পরে একই গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। গ্রামাঞ্চলে এই নিয়ে খুব তোলপাড় হয়। তখন থেকে গ্রামের মানুষ এই গাছটি এড়িয়ে চলে। পারতপক্ষে কেউ রাতে ভুলেও আমগাছটির তলা দিয়ে যায় না। আমি গতকাল রাতে নামাজ পড়ে গাছটির নিচ দিয়ে যাচ্ছিলাম, তখনও অন্ধকার কাটেনি। চাঁদের আলো হয়তো ছিল, কিন্তু আমি যখন যাচ্ছি তখন ঘোর অন্ধকার। এমনিতে আমি খুব সাহসী, কিন্তু আমগাছের তলা দিয়ে যখন যাচ্ছিলাম তখন খেয়াল করলাম আমি আসলে ভয় পাচ্ছি। সম্পূর্ণ বিনা কারণে ভয়। নির্জন একটা রাস্তা দিয়ে গেলে যে কেউ ভয় পেতে পারে, কিন্তু আমার ভয়টা সম্পূর্ণ অন্যরকম। আমার মনে হলো আমগাছটির গোড়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি কিছুই দেখিনি, তবুও মনে হলো কিছু একটা আমার দিকে তাকিয়ে আছে। তার অস্তিত্ব নেই, শরীর নেই, কিছুই নেই, তবুও মনে হলো কিছু একটা আমার পাশে আছে। ঠিক তখনই অন্ধকারে দেখলাম, ঠিক মানুষ বলা যায় না, তবুও অনেকটা মানুষের অবয়ব আম গাছে গোড়ায় দাঁড়িয়ে আছে। তখন এক জান্তব ভয় আমাকে গ্রাস করল। এমন তীরভয় আমি আগে কখনো পাইনি। আমি খেয়াল করলাম আমার পা কাঁপছে। আমি এক চিৎকার দিয়ে মসজিদের বারান্দায় এসে অজ্ঞান হয়ে যায়। তারপর কি হয় জানি না, জ্ঞান ফিরলে দেখি মসজিদের বারান্দায় শুয়ে আছি আর অনেক মানুষ ভিড় হয়ে আছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অরুণ হাঁপাতে লাগলো। আমি প্রচণ্ড ভয় হারিয়ে ফেলেছি। সেদিন ট্রেনে অরুণের সাথে আর কথা হয়নি। অরুণ সারা পথেই কি ভাবছিল। রাত 3টায় যখন ট্রেন ঢাকায় পৌঁছায় তখন ট্রেন থেকে নেমে শুধু বলল, যাই, পরে দেখা হবে। অরুণ থাকে মগবাজারে তার বাবা মাকে নিয়ে, আর আমি থাকি মালিবাগে, একা একটা ফ্ল্যাট ভাড়া করে। বাসায় ফিরে সেদিন আর ঘুমোতে পারিনি। বই পড়ে আলো জ্বালিয়ে কোন রকম রাত পার করলাম। কিছুদিন পর প্রচণ্ড কাজের চাপে অরুণের গল্প ভুলেই গিয়েছিলাম। মধুপুর যাওয়ার 1 সপ্তাহ পরে হঠাৎ অরুণ আমাকে ফোন করে উদ্ভ্রান্তের মতো বলে, দোস্ত তুই আমাকে বাঁচা। কেন, কি হয়েছে? আমি বোধ হয় পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে খুলে বল। সেদিন গভীর রাতে মধুপুর থেকে ফিরে ট্রেন স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে বাসায় ফিরছিলাম। রিক্সাটা চলতে চলতে যখন অন্ধকার গলিতে ঢুকলো, ঠিক তখনই আমার মনে হলো কিছু একটা আমার পাশের খালি জায়গায় বসে আছে। অনুভূতিটি এতই তীব্র যে আমার পাশে এক ঝলক তাকিয়ে দেখলাম, সেখানে কিছুই নেই। আমি বুঝতে পারলাম এটা আমার মনের ভুল। আমার মনে এক অদ্ভুত চিন্তা, আসল মধুপুরের ভয়ানক কোনো কিছু আমার সাথে করে নিয়ে আসেনি তো। মন থেকে যতই চিন্তাটা ফেলে দিতে চাইলাম ততই তা ঝাঁকিয়ে বসল। রিক্সা ভাড়া মিটিয়ে যখনই আমাদের বাড়ির গলিতে ঢুকলাম তখনই ওইটাকে দেখলাম সামনেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। তার চোখ মুখ হাত পা কিছুই নেই, মনে হলো আমার দিকে চেয়ে আছে। তার মুখে ত্রুটির হাসি। আমি দৌড়ে বাড়ির গেটে যেয়ে দারোয়ানকে ডাকতে থাকি। দারোয়ান আমাকে ধরে নিয়ে রুমে দিয়ে আসে। এত কথা অরুণ একনাগারে বলে হাঁপাতে লাগলো। আমি বললাম, এসব তোর কল্পনা, চিকিৎসা নিলে মনে হয় ঠিক হয়ে যাবে। প্রথমে আমিও তাই ভেবেছিলাম। 3 জন সাইকোলজিস্টের সাথে দেখা করেছিলাম, সব বলেছি, কিন্তু তারা কিছুই করতে পারেনি। এখন আমি তাকে আমার রুমে দেখি, কিছু একটা হাঁটছে আমার রুমে। ঘর অন্ধকার হলেই প্রায় দেখি মশারির ওপাশে কিছু একটা দাঁড়িয়ে আছে। তাই এখন বাতি জ্বালিয়ে ঘুমাই।
আমি বললাম ঠিক আছে, তোকে আর কিছু সাইকিয়াট্রিস্টের ঠিকানা দিচ্ছি, তুই গিয়ে দেখা করে আয়। ঠিকানা নিয়ে অরুণ ফোন রেখে দেয়। আমার দেয়া ঠিকানাতে গিয়েছিল কিনা ঠিক জানি না, কিন্তু মাসখানেক পর অরুণ যখন তার রুমের ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে তখন খুবই অবাক হলাম। বহু কাজের মধ্যেও তার জানাজায় গেলাম। সেদিন তার বাবা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন অনেকক্ষণ। কেন অরুণ আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেনি। তবে শেষের দিকে অরুণ গভীর রাতে কে বলে চেঁচিয়ে উঠত আর একা একা কথা বলতো। ঘটনাটি এখানে শেষ হতে পারত, কিন্তু আমিও নিজে ওই ঘটনায় জড়িয়ে গেলাম। আপনাদের দ্বিতীয় পর্বে বলবো। কারা শুনতে চান দয়া করে জানাবেন, কেননা এই ঘটনা আসলেই সত্যি, আপনারা পড়লেই লেখা সার্থক হবে।